আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রুমান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সেভেন কলেজের কেমিস্ট্রি গুণগত রসায়ন চ্যাপ্টারের একদম শতভাগ কমন ক্লাস নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়েছি। ইনশাল্লাহ এই ক্লাসটি যদি করো আর আমার এই হ্যান্ড নোটটা যদি ভালোভাবে পড়ো, তোমার এই চ্যাপ্টার থেকে যেটাই আসবে সেটাই অ্যান্সার করতে পারবা, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমত এই চ্যাপ্টারে কয়েকটা টাইপ, এই টাইপের ভিতরেই আসে ম্যাথ। ম্যাথ হোক, কোশ্চেন হোক, সবকিছু এই টাইপের ভিতরেই আসে, থিওরি হোক। তাহলে সরাসরি টপিকে চলে যাই। পরমাণুর মৌলিক কণিকা। মৌলিক কণিকা কয়টি, কয় প্রকার? সর্বপ্রথম হচ্ছে তিন প্রকার: স্থায়ী, অস্থায়ী, আর হচ্ছে আরেকটা কম্পোজিট কণিকা। দেখো স্থায়ী কণিকা কোনগুলো? আমরা কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের নাম শুনে আসছি, ওই তিনটাই কিন্তু স্থায়ী কণিকা। আর তাহলে অস্থায়ী কণিকা, এটা পড়া লাগবে না। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা, এই দুইটা হচ্ছে কম্পোজিট কণিকা। আলফা, আলফা কি? দ্বি ধনাত্মক, দেখো 2+, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আর এখানে ভর সংখ্যা হচ্ছে 4 হবে। দেখো, এই টপিক থেকে এই টাইপের কোশ্চেন গুলো আসে। আলফা কণার ইলেকট্রন কয়টি, এটি বের করতে গেলে সর্বপ্রথম আমাদের আগে একটা নিয়ম জানা লাগবে। যদি পজিটিভ চার্জ থাকে, চার্জযুক্ত ক্ষেত্রে পজিটিভ চার্জ থাকলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা থেকে চার্জ বিয়োগ করতে হবে। আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে পারমাণবিক সংখ্যার সাথে যোগ করতে হবে। এখন দেখো, এইখানে বলছে আলফা কণার ইলেকট্রন কয়টি, এর পারমাণবিক সংখ্যা আমরা জানি 2। 2 থেকে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস না, দেখো পজিটিভ আছে, পজিটিভ থাকলে বিয়োগ করতে হবে। 2 বিয়োগ করলে ইলেকট্রন হচ্ছে 0টি। এইভাবে সোডিয়ামেরটা বের করবা। সোডিয়ামের 11 থেকে, এখানে প্লাস আছে তার মানে বিয়োগ হবে, তাহলে 10টি। পরমাণু সংকেত, এইখানে বাম পাশে নিচে থাকবে পারমাণবিক সংখ্যা, উপরে থাকবে ভর সংখ্যা। ডান পাশের উপরে চার্জ থাকে, আর নিচে হচ্ছে কি, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এখানে হচ্ছে পরমাণুর সংখ্যা, যে কয়টা পরমাণু আছে একটা অণুর ভিতরে সেই সংখ্যাটা। ভর সংখ্যা কি, প্রোটন আর নিউট্রনকে, এটা আগে থেকে পড়ে আসছি, প্রোটন আর নিউট্রনকে যোগ করলে ভর সংখ্যা পাওয়া যায়। যখন কোনো মৌলে চার্জ থাকে না তখন পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা তার ইলেকট্রন সংখ্যা হবে, এখানে দেখো সোডিয়ামে চার্জ নাই তার মানে 11, সোডিয়াম +1, এখানে কি প্লাস আছে তার মানে কি, এই 11 থেকে একটা চলে যাবে 10। এরপরে দেখো PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? সর্বপ্রথম ফসফরাসে পারমাণবিক সংখ্যা 15, 15 লেখো, তারপরে যোগ, এখানে হাইড্রোজেন আছে 4টা, 4টার কি, তাহলে পারমাণবিক সংখ্যাকে 4 দ্বারা গুণ করবা, 4 একে 4। আর এই যে একটা প্লাস আছে, এই প্লাসের কারণে 1 মাইনাস হয়ে যাবে, অ্যান্সার হবে 18। এখানে ফসফরাসের এই যে এই অণুটা, 15টি অণুর মধ্যে, এই এরকম 15টি অণুর মধ্যে কতটি নিউট্রন আছে দেখো, এখানে নিউট্রন কতটি আগে এটা হিসাব করো। ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে তো নিউট্রন সংখ্যা পাওয়া যায়। বাদ দেওয়ার পরে আসলো 16, একটি অণুর হচ্ছে 16টি, সরি একটি অণুতে, এখানে কিন্তু একটার জন্য, এই একটা ফসফরাসের জন্য 16টি, তাহলে একটি অণুতে 4টা ফসফরাস আছে, 4টার জন্য কত, 4 × 16 = 64টি। আর 15টি অণুর জন্য 960টি। এটা যদি হুবহু আসে 15টি অণুর জন্য, অ্যান্সার সরাসরি 960 বসায় দিবা। যদি একটি অণুর জন্য আসে তাহলে 64 হবে। এরপর দেখো, পরবর্তী পেজে,
ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, আর নিউট্রনের চার্জ নিরপেক্ষ। এবার ইলেকট্রনের ভর কত? ভর হচ্ছে গিয়ে 9.11 ইন্টু 10⁻³ কেজি। প্রোটনের ক্ষেত্রে 1.67 ইন্টু 10⁻27 কেজি -27 কেজি। নিউট্রনের ক্ষেত্রেও সেম। আর ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী থমসন, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। কিভাবে আবিষ্কার করছে এটা আসবে সামনে। আর নিউটন আবিষ্কার করছে চ্যাডউইক। দেখো, হাইড্রোজেনের ব্যাস 0.1 ন্যানোমিটার বা 10⁻⁻8 সেন্টিমিটার। আর যদি নিউক্লিয়াসের ব্যাস বলে তাহলে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। 1 মিলিয়ন ইলেকট্রন, 1 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট বললে কি? দেখো, 1.6 ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 না? ওইটার সাথে যদি মেগা মানে কি 10⁻6, এটা যদি যোগ করে দাও তাহলে কি হয়? 10⁻13 হয়ে যায় 13 জুল। এরপর আসো পারমাণবিক মতবাদ। রাদারফোর্ডের মডেলে এই মডেলের মাধ্যমে এই যে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষা, এটার মাধ্যমে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। একে নিউক্লিয়ার মডেল বলা হয় বা সৌর মডেল বলা হয়। আর উপকরণের ক্ষেত্রে দেখো, এই শর্টকাট মনে রাখা লাগবে না, সরাসরি এমনি মনে থাকে। রাদারফোর্ড পরমাণু মডেলে জিঙ্ক সালফাইড পর্দা থাকে। জিঙ্ক সালফাইড, এখানে সালফেট থাকতে পারে, ওটা ভুলও দেখানো যাবে না। সালফেট কিন্তু থাকলে 1 নম্বরে থাকবে অপশন। আর সালফাইড, এটা অনুপ্রভা সৃষ্টির জন্য ইউজ করা হয়। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ এইটা জিঙ্ক সালফাইড। জিঙ্ক একটা আর সালফার একটা, এভাবে লেখা হয়। আর দেখো আলফা কণা, এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আর সোনার পাত কি 0.4 তারপরে 4 সেন্টিমিটার। আবার কখনো বইয়ে 3টা শূন্য থাকে, বর্তমান বই যেটা আছে ওইটা অনুযায়ী লিখবা। এরপর দেখো এখানে ইউভি রশ্মি। আচ্ছা, পরেরটা আগে পড়ে নি। বিবৃতি: 99% আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়। যদি তোমার মাঝখানে একটা সোনার পাত রেখে তোমার এই পরীক্ষাটি করো, দেখবা 99% আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়। তারপর এর থেকে আমরা প্রমাণ পাই যে মাঝখানে যে জায়গাটা আছে ওইটা আর ভেদ করতে পারে না। তাহলে ওইখানে কি কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, পরমাণু কেন্দ্রে। এই নিউক্লিয়াসের মধ্যে সমগ্র ভর থাকে, যেটার কারণে সাইড দিয়ে চলে যেতে পারে কিন্তু এখানে বাধা পায়। আর সমগ্র ধনাত্মক আধান থাকে। এরপর দেখো এখানে ইউভি রশ্মির ক্ষেত্রে 230 থেকে 380 ন্যানোমিটার, যেটা 230 থেকে 380 সেটা অপটিক্যাল সেন্সর রূপে ইউজ করা হয়। আর 240 থেকে 280 যেটা, দেখো এবার মনে রাখবা, 230 থেকে 380। আর যখন 240 থাকবে তখন 280, এটা জীবাণুনাশক হিসেবে। আর 200 থেকে 400 কিভাবে মনে রাখবা? উল্টা ভাবে পড়বা। দেখো অপটিক্যাল সেন্সর রূপে কত ব্যবহার করা হয়, তখন 230 থেকে 380 মনে রাখবা। জীবাণুনাশক 240 থেকে 280। ড্রাগ শনাক্তকরণে 200 থেকে 400। প্রোটিন অ্যানালাইসিসে 270 থেকে 360। আর লাইট থেরাপিতে 300 থেকে 320। আর আইআর রশ্মির ক্ষেত্রে দেখো, যেটা আইআর রশ্মি, এই আইআর রশ্মির ক্ষেত্রে বা ইনফ্রারেড রশ্মির ক্ষেত্রে নেয়ার আইআর যেটা আর ফার আইআর যেটা, এই দুইটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মিডল আইআর, এটা জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। আর রিমোট কন্ট্রোলে বা অপটিক্যাল ফাইবারে
এই দুইটা ক্ষেত্রে আইআর রশ্মি ব্যবহৃত হয়। রেডিও, টিভি, রেডিও টিভি সিগন্যাল আর এমআরআই যন্ত্রের মধ্যে রেডিও ওয়েভ এক্স রে চিকিৎসা ক্ষেত্রে, আর গামা রে হচ্ছে কি ক্যান্সারের চিকিৎসা আর ফসলের অণুবীজ ধ্বংসে ব্যবহৃত হয়। এই জাল টাকা শনাক্তকরণের ক্ষেত্রে ইউভি রশ্মি যে ব্যবহৃত হয় এখানে ফসফর কালি ইউজ করা হয়। এই ফসফর কালি 230 থেকে 375 ন্যানোমিটারের কোশ্চেন আসতে পারে যে কত ন্যানোমিটারের আলো শোষণ করতে পারে, সেখানে 230 থেকে 375 ন্যানোমিটারের আলো শোষণ করতে পারে ফসফর কালি। আর ফসফর কালি কোন আলো শোষণ করে? ইউভি রশ্মি। আর এমআরআই যন্ত্রে এমআরআই এর মাধ্যমে কি টিউমার, তারপর এখানে মস্তিষ্কের টিউমারও কি করা হয়, তারপর রক্তনালিকার রোগ, হাঁটু জয়েন্টে 4টা যে লিগামেন্ট আছে ওই লিগামেন্ট ছিঁড়ে গেলেও এই এমআরআই পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর দেখো পরবর্তী পেজে, বোরের মডেলের ভিত্তি কি? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ভিত্তি হচ্ছে এটা, আর বিবৃতি হচ্ছে শক্তি স্তর মতবাদ, মানে 4টা শক্তি স্তর থাকে, কে এল এম এন। কে হচ্ছে প্রথম, এল দ্বিতীয়, এম তৃতীয়, এন চতুর্থ শক্তি স্তর। আর শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কি? 6.626 ইন্টু 10⁻⁻³ জুল সেকেন্ড। কণিক ভরবেগের ক্ষেত্রে সূত্র মনে রাখবা, mvr equals to nh/2π। mvr equals to nh/2π, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে এই সোডিয়াম পরমাণু, দেখো কোশ্চেন আসছে, সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তৃতীয় শক্তি স্তর, তাহলে mvr equals to nh, n এর জায়গায় 3, h/2π। তারপর দ্বিতীয় শক্তি স্তর যখন বলে তখন কি h/π হবে, কারণ কি উপরে নিচে 2 কাটা। এরপরে শক্তি বিকিরণ, যখন ইলেকট্রন, দেখো এখানে দিয়ে দিছি, যখন ইলেকট্রন এই দেখো ভিতরের দিকে যাইতেছে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখন কি দেখো আমরা কি টাকা পয়সা বাড়লে বা টাকা পয়সা শোষণ করলে কি বড়লোক হয় না? ওইভাবেই যদি শোষণ হয় তাহলে নিম্ন থেকে উচ্চবিত্তর দিকে যায় বা উচ্চ শক্তি স্তরে যায়। আর যখন বিকিরণ হয় বা টাকা পয়সা চলে যায় তখন উচ্চ থেকে নিম্ন দিকে যায়। দেখো বোর মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, এটা একটা সীমাবদ্ধতা, শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এক ইলেকট্রন কোনগুলায়? হাইড্রোজেন, তারপর হিলিয়াম প্লাস। হিলিয়ামের কিন্তু 2 পারমাণবিক সংখ্যা, এখান থেকে যদি এই প্লাসের কারণে একটা বিয়োগ করে দাও তাহলে থাকে একটা ইলেকট্রন। লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+। বোর মডেল কোনটি ব্যাখ্যা করতে পারে না? এ দেখো হাইড্রোজেনের এটা একটা, এখানে একটা, এখানে একটা, কিন্তু এখানে কিন্তু 0। হাইড্রোজেনের এমনি একটা পরমাণু, পারমাণবিক সংখ্যা 1, তার থেকে যদি আরো একটা বিয়োগ করে দাও তাহলে তো 0। এরপর দেখো ডি ব্রগলি সমীকরণ। এই ডি ব্রগলি সমীকরণের মাধ্যমে এই ডি ব্রগলি ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করেন। এই ডি ব্রগলি সমীকরণটি সমান ল্যামডা ইকুয়ালস টু h/mv, আর mv মানে ভরবেগ সমান p, তাহলে h/p। আর তরঙ্গ তত্ত্ব, এটা হচ্ছে হাইগেন্সের তরঙ্গ নীতি। দেখো ইলেকট্রনের কণিকা ও তরঙ্গ ধর্মকে একত্র করেন কে? এই ডি ব্রগলি। ডি ব্রগলি, এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কণিকা ও তরঙ্গ তত্ত্বকে বা ধর্মকে, দেখো এই যে দ্বৈত ধর্ম দিছে না, তাহলে দ্বৈত ধর্ম কি? এটাই তো দ্বৈত ধর্ম, দুই ধরনের ধর্মই একত্র করছেন। এরপর প্লাঙ্কের সমীকরণ, শক্তি E ইকুয়ালস টু h মিউ, h মিউ বার। এই মিউ বার কি? মিউ বার সমান বা মিউ সমান c/ল্যামডা, c/ল্যামডা। তাহলে মিউ বারের জায়গায় c/ল্যামডা ইউজ করতে পারি, তাহলে h c/ল্যামডা। এই মিউ বার আবার কি?
এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা মানে কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে যখন এটার অবস্থান ব্যাখ্যা করবা তখন এটার ভরবেগ ব্যাখ্যা করতে পারবে না একটা গতিশীল ইলেকট্রনের। আর যখন ভরবেগ ব্যাখ্যা করবা তখন এর অবস্থান ব্যাখ্যা করতে পারবে না। এরপর দেখো পরবর্তী পেজে আইসো। আইসো বলতে এখানে সমান বুঝাইছে। আইসোটোপ কি? প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। একই পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, একই আইসোটোপ বলে। যেমন সোডিয়ামের একটি আইসোটোপ দেখা যায়। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ। কোনটা কোনটা? যখন ভর সংখ্যা 1 সেটা হচ্ছে প্রোটিয়াম, 2 ডিউটেরিয়াম, আর 3 হচ্ছে ট্রিটিয়াম। আর কার্বনের দুইটি যে আইসোটোপ থাকে, কার্বনের কয়টি আইসোটোপ থাকে? দুইটি, কার্বন 12, কার্বন 13। হাইড্রোজেনের থাকে তিনটি, হাইড্রোজেনের তিনটি। অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে থাকে তিনটি, 16, 17, 18। এরপর আইসোটোন কি? আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান। এই নিউট্রন সংখ্যা সমান হলে কি? দেখো, এই ভর সংখ্যা থেকে এটা বিয়োগ করবা পারমাণবিক সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা বের হবে। দুইটা কিন্তু সমানই আসে। এরপর দেখো আইসোবার। ভর সংখ্যা যদি সমান হয় তাহলে তাকে বার দিয়ে মনে রাখবা ভর, আইসোবার বলে। দেখো দুইটা আলাদা পরমাণু কিন্তু ভর সংখ্যা সমান, তাই এরা আইসোবার। আইসো ইলেকট্রনিক, চার্জ সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন মাইনাস সংখ্যা সমান বা চার্জ সংখ্যা সমান, তাকে আইসো ইলেকট্রনিক বলে। যেমন দেখো আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হয়। ইলেকট্রন সংখ্যা কিভাবে সমান হয়? সোডিয়ামের থেকে যখন সোডিয়াম প্লাস হয়, যা ইলেকট্রন সংখ্যা ম্যাগনেসিয়াম 2+, সোডিয়ামের পরেরটা কিন্তু ম্যাগনেসিয়াম, ওটা থেকে 2+ হলে সেম ইলেকট্রন সংখ্যা। তারপর একটা অ্যালুমিনিয়াম, ওটা থেকে 3+ হলে সেম। নিচের কোনটি? পটাশিয়াম 19 আর এখানে 39-এর আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান। দেখো এখানে পার্থক্য কত? 20। এখানেও পার্থক্য 20। তাহলে এই ভর সংখ্যা আর এটার সংখ্যা পার্থক্য যেখানে সমান হয় সেটাই হচ্ছে আইসোটোপ বা নিউট্রন সংখ্যা সমান হলে। এরপর দেখো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন। ওই শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়, এটা হচ্ছে শক্তি স্তর সংখ্যা এন। শক্তি স্তরের আকার প্রকাশ পায় এখান দিয়ে, মানে এটা দিয়ে আকার ব্যাখ্যা করা যায়। আর সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যেটা, সেখানে সেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল কি? উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করা যায়, অরবিটাল না। উপশক্তি স্তরের, এল দ্বারা উপশক্তি স্তরের আকৃতি। আর অরবিটাল সংখ্যা যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটা দ্বারা প্রকাশ করা যায়। আর স্পিন ঘূর্ণন, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে কি? এই যে এরকম, মানে স্পিনের মতো ঘুরে, সেটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, 2, 3, 4, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এখন এন নং শক্তি স্তরে শক্তি স্তর সংখ্যা যদি এন হয় তাহলে অরবিটাল সংখ্যা কত? এন স্কোয়ার। আর ইলেকট্রন সংখ্যা 2n²। অরবিটাল সংখ্যা n স্কোয়ার, ইলেকট্রন সংখ্যা 2n²। তৃতীয় শক্তি স্তরে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। অরবিটাল সংখ্যা কত তৃতীয় শক্তি স্তরে? n²। আর ইলেকট্রন সংখ্যা এই অরবিটাল সংখ্যার দ্বিগুণ, মানে প্রতিটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন আছে, তাহলে কি 2n² হবে। অরবিটের 95% জায়গা ফাঁকা থাকে, যে স্থানে ইলেকট্রন থাকে তাকে অরবিটাল বলে। অরবিটাল কারে বলে বুঝতে পারছো? অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য, যেখানে ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে অরবিটাল।
এরপর দেখো সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এক্ষেত্রে এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান কি? 0 থেকে n-1 পর্যন্ত হবে। আর এই n=3 হলে এল এর মান কত? দেখো n যদি 3 হয়, প্রথমে হচ্ছে 3-1, n-1 না, তাহলে 3-1 মানে 2 হবে। 2 কি সরাসরি হবে? না, 0 1 2 এই তিনটাই হবে। কিভাবে এগুলা করবা? এল এর মান 0, যখন এল এর মান 0 তখন উপশক্তি স্তর হচ্ছে এস। দেখো এসপিডিএফ, এসপিডিএফ। এবার মনে রাখবা এস এর ক্ষেত্রে এল এর মান 0, এটা 1, এক্ষেত্রে 1 2 3। আর আকৃতি কি? এস অরবিটালে গোলাকার, পি অরবিটালে ডাম্বেল আকার, ডি অরবিটালে ডাবল ডাম্বেল, আর এফ অরবিটাল এটা হচ্ছে জটিল। এবার অরবিটালে ইলেকট্রন সংখ্যা। এস অরবিটালে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কত? অরবিটাল সংখ্যা একটি, তাহলে ইলেকট্রন সংখ্যা 2। তারপরে পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি, আর এফ অরবিটালে 14টি। এরপর দেখো ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যায় এম দ্বারা প্রকাশ করা হয়, -L থেকে +L পর্যন্ত হয়। দেখো এন যদি 3 দেওয়া থাকে তাহলে কি এল হবে n-1, তাহলে 2 পর্যন্ত, 0 1 2। এবার এম হবে কি? এম হবে -L থেকে +L পর্যন্ত। এখানে তো মাইনাস প্লাস এর কিছু নেই জিরোর ভিতরে, তাহলে এটা 0। এখানে -1 থেকে +1, -1 0 1, 2 এর ক্ষেত্রে -2 থেকে +2 পর্যন্ত। এরপর উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা সমান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে n², আর উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 12+1, আর ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যার দ্বিগুণ। পি তে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো 12+1 এটা হচ্ছে অরবিটাল সংখ্যা পি তে। এসপি, পি কত? 1, তাহলে 12+1 না, 2 × 1, পি হচ্ছে 1 +1 সমান 3। আর এখানে এই সূত্র বসালে এই যে 2 দ্বারা গুণ করলে 6 হয়। পি তে 6টি। সরাসরি মনে রাখবা যে এস এ 2টি ইলেকট্রন, পি তে 6টি, ডি তে 10টি, এফ তে 14টি। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এস এর মান সর্বদা +12 বা -12 হয়, এটা মনে রাখবা। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়? দেখো আমরা জানি এল এর মান এখান থেকে একটা কম হবে, দুইটাও কম হইতে পারে, কারণ এল এর মান কত হয়? যেমন এল এর মান যদি 2 হয় তাহলে 0 1 2 এরকম ভাবে এগুলো হইতে পারে, কিন্তু এখানে দেখো সমান সমান হয়ে গেছে, তাহলে এটা অসম্ভব। পরবর্তী পেজে ইলেকট্রন বিন্যাসের নীতি। প্রথম হচ্ছে আউফবাউ নীতি। ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এখন শক্তি কিভাবে বের করবা? শক্তি বের করবা ওই যে এখানে কি n+L, শক্তি হচ্ছে n+L। দেখো তাহলে এই যে ইলেকট্রনের শক্তি স্তরে শক্তি নির্ণয় n+L। 3D এর শক্তি কত তাহলে? SPD 3 নাম্বারের, তাহলে 2, এখানে 3 দুগুণা 6, সরি 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে শক্তি কি 5। আর যদি দুইটা যদি ইলেকট্রন এই শক্তি সেম সেম থাকে তাহলে যেটার n এর মান কম সেটার সেটা আগে বসবে বা সেটার শক্তি কম। দেখো যদি শক্তি স্তরে শক্তির মান
সমান হয়, তবে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n ছোট সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে কত? এটাও হচ্ছে এসপিডিএফ, এখানে 3+4 = 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7। এখন তাহলে কোনটা ছোট? 4 ছোট, তাহলে 4-এ আগে প্রবেশ করবে, বা এটার শক্তি কম। এরপর দেখো কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য কোন যোজ্যতা ইলেকট্রনটি বিন্যাসটি সঠিক? প্রথমে কোবাল্টের ক্ষেত্রে এই আর্গনের সাথে কি ডি অরবিটালে, ডি তে থাকে 3d তে থাকে 7টা, 4s এ থাকে 2টা। আর কোবাল্ট 2+ এর ক্ষেত্রে এভাবে সরাসরি মনে রাখবে আর্গন সাথে যে এই দুইটা হবে। আর কোবাল্ট 2+ এর ক্ষেত্রে এই এস এর 2টা ইলেকট্রন ছাইড়া দিবে। ক্রোমিয়ামের ক্ষেত্রেও সেম। দেখো পলির বর্জন নীতি, এই পলির বর্জন নীতির ক্ষেত্রে বর্জন মানে কি? বাদ দিয়ে দেওয়া। কি বাদ দিব? 4টা কোয়ান্টাম সংখ্যা বাদ দিব। কিভাবে? 4টার মান কখনো সমান হয় না, শেষ। n এর মান 1 হলে l এর মান 0, m এর মান 0, এখানে হচ্ছে +½ অথবা -½ 4টার মান কখনোই সমান হবে না। এরপর দেখো ওই যে ওইখানে কোশ্চেন সলভ করে আসলাম না, মান সমান হয়ে গেছিল, এই জন্য ওইটা বাস্তব হয়নি। এরপরে দেখো হুন্ডের নীতি, একটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনগুলোকে সর্বাধিক বিজোড় সংখ্যা অবস্থান করে। হুন্ডের নীতি মানে কি? প্রথমে ইলেকট্রনগুলো এক সিরিয়াল একটা একটা করে বসবে, তারপরে আবার ফিরে যখন ওইখানে পূর্ণ হয়ে যাবে তখন আবার এসে একটা একটা করে বসবে। যেমন দেখো এখানে 2p4 এর ক্ষেত্রে পিতে কয়টি অরবিটাল থাকে? 3টি, আর ইলেকট্রন থাকে 6টি সর্বোচ্চ। এখন প্রথমে একটা একটা করে এভাবে বসছে, 3 পর্যন্ত গেছে, আর একটা বাকি। ওই একটা এখানে উল্টা ভাবে বসে পড়ছে। দেখো পারমাণবিক বর্ণালীর যে টপিক আছে, এখানে 5টা জিনিস মনে রাখবা: লাইমেন, বামার, প্যাসচেন, ব্রাকেট আর ফুন্ড। এক সিরিয়ালে মনে রাখবা। লাইমেন কখন হয়? n2 থেকে n1 এ আসে। n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, তাহলে উচ্চ থেকে নিম্নতে আসে। এখন নিম্ন যদি 1 হয়, উচ্চ এর উপরে গুলা হবে, তাহলে হচ্ছে লাইমেন। নিম্ন যদি 2 হয় বা n1 2 হলে বামার, 3 হলে প্যাসচেন, ব্রাকেট, ফুন। লাইমেনের ক্ষেত্রে ইউভি রশ্মি বা ইউভি আলো দেখা যায়। আর বামারের ক্ষেত্রে দৃশ্যমান আলো, যেটা খালি চোখে দেখা যায়। প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড, এই তিনটা কি আইআর, ইনফ্রারেড বা অবলোহিত আলো দেখা যায়। এরপর মানে এগুলা বিকিরণ করে, সবগুলা তো আর দেখা যায় না খালি চোখে। এরপর দেখো এটা মনে রাখবা সূত্র, 1/λ = কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। মিউ বার হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ইকুয়ালস টু আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, 109678 সেন্টিমিটার ইনভার্স। আর 1/n1² - 1/n2²। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাসচেন সিরিজের তৃতীয় লাইনে দেখো কোশ্চেন আসছে, তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে 1/λ, ল্যামডা চাইছে, আগে লেখো 1/λ = n1 হচ্ছে প্যাসচেন সিরিজ, লাইমেন, বামার, প্যাসচেন 3, আর এর তৃতীয় লাইন মানে এই 3-এর সাথে আরো 3 যোগ হবে মানে 6। তাহলে কি n1 হচ্ছে 3, 1/3², n2 হচ্ছে 6, 1/6²। এগুলা হিসাব করে উপরে হচ্ছে 3RH/336, কিন্তু এটা হচ্ছে 1/λ মান বা ফ্রিকোয়েন্সির মান। ল্যামডা বের করতে হলে উল্টা দিবা। এরপর দেখো তড়িৎ চুম্বকীয় রশ্মি, মনে রাখবা
মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। মহা হচ্ছে মহাজাগতিক রশ্মি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। গামা রঞ্জন, রঞ্জন হচ্ছে এক্স রে। অতি দৃশ্যমান অবলা, অবলা হচ্ছে অবলোহিত আইআর। মেয়ের হচ্ছে মাইক্রোওয়েভ। আর রেডিও হচ্ছে রেডিও ওয়েভ। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি, কম্পাঙ্ক আর তরঙ্গ সংখ্যা এগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক। এগুলা ব্যস্তানুপাতিক। যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, এখানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখানে সব থেকে বেশি শক্তি। শক্তি উল্টা বা তরঙ্গ সংখ্যা এটার উল্টা। আর দৃশ্যমান আলো কোনগুলা? 380 থেকে 700 ন্যানোমিটার। আর এই দৃশ্যমান আলো আবার কি? বেনি আ সহ কলা। এবার মনে রাখবা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সর্বনিম্ন হচ্ছে এই যে এভাবেই বাম থেকে ডানের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, কিন্তু শক্তি কমবে। এই দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে, দেখো সরাসরি চলে যাই। শর্টকাট কিভাবে করবা? এখানে যেটা আছে, কয়টা আছে? একটা অ্যালুমিনিয়াম আছে, একটা একের উপর পাওয়ার এক। এখানে আছে তিনটা, তিনের উপরে পাওয়ার তিন। আর এই টোটালের উপরে হিসাব করবা এস দিয়ে, সাথে এস গুণ করে, এখানে একটা এখানে তিনটা, তাহলে চারটা, উপরে টু দি পাওয়ার ফোর। মানে এই দুটার পাওয়ার গুলা যোগ করে দিবা, বা এই পাওয়ার গুলা যোগ করে দিবা, তাহলে কি হয়? 27 টু দি পাওয়ার 27 এস টু দি পাওয়ার ফোর। এখানে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি, এখানে আছে একটা 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। আর এস টু দি পাওয়ার এই এক আর দুই যোগ করে কত হয়? 3। যৌগমূলকের ক্ষেত্রে কি দেখো, কার্বনেট হচ্ছে একটা যৌগমূলক। এই যৌগমূলক পুরাটারই এক ধরবা, তাহলে 1 টু দি পাওয়ার 1। আর এতটুক মিলে এক ধরবা, এই আলাদা আলাদা করবা না, এতটুক মিলেই একটা ধরবা। তারপর আবার এটার জন্য 1 টু দি পাওয়ার 1 এস টু, তাহলে এক একে গুণ করলে এক। আর উপরে দুইটা এক যদি যোগ করো, এস স্কোয়ার। যৌগমূলক কোনগুলা? দেখো, সালফেট, কার্বনেট, নাইট্রেট এগুলো হচ্ছে যৌগমূলক। যেমন সিলভার কার্বনেট, এটা একটা, এখানে দুইটা, 2 টু দি পাওয়ার এই 2 স্কোয়ার। আর এখানে হচ্ছে 1 টু দি পাওয়ার 1 এস কিউব। আর আয়নিক গুণফলের কথা যদি বলে, আয়নিক গুণফলের কোশ্চেন আসলে দেখো, যদি কে এস পি বড় হয়, কিভাবে মনে রাখবা? আয়নিক কি লবণ হিসেবে মনে রাখো। ধরে নাও একটা লবণ, লবণ যদি সমান হয় তাহলে সম্পৃক্ত। যদি লবণের থেকে কেএসপি বেশি হয়ে যায়, বা আইপি থেকে কেএসপি বেশি হয়ে যায়, তাহলে অসম্পৃক্ত। আর যদি আইপি বেশি হয়ে যায়, কেআইপি হয়ে যায়, তাহলে কি? লবণ যদি বেশি হয়ে যায়, যেমন তুমি একটা জায়গায় পানি দিলা, এই পানির মধ্যে তুমি লবণ অতিরিক্ত দিয়ে দিছো, তাহলে অতিপৃক্ত হবে না? মানে এটা আর কি, সম্পৃক্ত হয়েও বাকি কিছু থেকে গেছে, যেটা দ্রবীভূত করা যায়নি। দেখো দ্রাব্যতার ক্ষেত্রে, দ্রাব্যতা কি? প্রতি 100 ml দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। এখানে কোশ্চেন আসছে 50 ml সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণ 50 ml এ 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রতি লিটারে দ্রাব্যতা কত? তাহলে 50 ml আছে 5 গ্রাম, 1 লিটারে আছে কত? সরি, 1 ml আছে এই 50 নিচে চলে যাবে। আর 1000 ml আছে, এই 1000 আবার উপরে চলে যাবে, কাটাকাটি করে 100 গ্রাম পার লিটার। এই দেখো, এই 1000 আবার নিচে চলে আসছে, এই উপরে চলে আসছে, তাহলে 100 গ্রাম পার লিটার। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, আগে এই ম্যাথ গুলো আগে করাই। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক
বর্ণালী লাইম্যান সিরিজের তৃতীয় লাইন এর তরঙ্গ দৈর্ঘ্য কত? আর এইচ এর মান কিন্তু আমরা জানি, তারপরে এখানে দিয়া দিচ্ছে, এটা ডিউতে আসছিল। প্রথমে N1 কি? লাইম্যান, তার মানে 1। তৃতীয় সিরিজ 3 যোগ হবা, যোগ করলে 4 হয়। এবার এখানে সামনে এটা দিবা, এরকম হিসাব করে কাটাকাটি করে যা অ্যান্সার আসবে তাই। আর এই যে কখনো টু দা পয়েন্ট ক্যালকুলেশন করবা না, একটু কমায় বাড়ায় নিবা। হালকা কমায় বাড়ায় নিলে কি হয়, দেখো এখানে 15/16, এটাকে 11 ধরবা। 10.97 কিন্তু 11-র কাছাকাছি, তার মানে 11 ধরবা। 11 ধরে তারপরে এই ম্যাথটা হিসাব করবা। এই দেখো, এত তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে এত, তাহলে দ্রাব্যতা কত? দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে এস। কেএসপি কিভাবে লিখে? প্রথমে 1 এর জন্য 1 উপরে পাওয়ার, তারপরে এটারও 1 এর জন্য উপরে পাওয়ার 1, আর এস টু দি পাওয়ার এই 1 এ স্কয়ার, এস স্কয়ার। এস স্কয়ার সমান কত? কেএসপি এর মান দেওয়া আছে এটা। তাহলে এস কত? আমাদের এস দরকার, দ্রাব্যতা দরকার। রুট করে দাও। রুট করলে এই 10 যেটা, এটা 2 দ্বারা ভাগ হবে। দেখো, যদি রুট করো তাহলে এই পাওয়ারটা 2 দ্বারা ভাগ হয়। কিউব করলে, রুট কিউব করলে 3 দ্বারা ভাগ হয়, √4 করলে 4 দ্বারা ভাগ হয়। এভাবেই ম্যাথ করবা। যেমন এখানে এই যে 10⁻⁹ কে রুট কিউব করছে, কিউব রুট করছে, তাহলে কি 3 দ্বারা ভাগ হয়েছে 10⁻⁻3। পরের ম্যাথটা দেখো, এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। দ্রাব্যতার গুণফল দেওয়া থাকার কারণে দ্রাব্যতা বের করতে বলছে। 1 এর জন্য টু দি পাওয়ার 1, 3 এর জন্য টু দি পাওয়ার 3, তাহলে 27 s টু দি পাওয়ার 4 সমান এইটা। এই 27টা এই পাশে ভাগ, ভাগ করে দিয়ে তারপরে কি হবে, ভাগ করে দেওয়ার পরে a টু দি পাওয়ার 4 না, তাহলে এই পাওয়ারকে যখন রুট করবা এই পাওয়ারটা কি হবে, 4 দ্বারা ভাগ হবে। অ্যান্সার শেষ। দশমিকের গুণ, দশমিকের গুণের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মানে হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স। তোমাদের যেহেতু ক্যালকুলেটর থাকবে না, কি হবে, এই দুইটার জন্য দুইটা যদি 100 দ্বারা গুণ করো, মানে 100 দ্বারা গুণ করো, তাহলে কি যতগুলা শূন্য বা ঘর থাকবে তত ঘর সামনে যাবে। প্রথমে এই 3 দ্বারা গুণ করো, 1.5 কে 3 দ্বারা গুণ করলে 4.5 ইন্টু এই 1000 গুণ অবস্থায় থাকবে, মানে এটার পরে 3টা ঘর সামনে যাবে। আর দশমিকের ভাগের ক্ষেত্রেও বামে যাবে, ভাগের ক্ষেত্রে বামে যাবে। 100 দ্বারা ভাগ করছো, তার মানে এখান থেকে 2 ঘর বামে যাবে। ঠিক আছে, দেখো আরেকটা কোশ্চেন আসছে। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা কত? তাহলে কি 1/λ দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা কি, সরি ল্যামডা দেওয়া আছে, আর তরঙ্গ সংখ্যা মানে কি 1/λ। তাহলে 1/λ করে দাও, উপরে 1, নিচে 700 ন্যানোমিটার, নিচে 700 ইন্টু 10⁻⁹ হচ্ছে ন্যানোমিটার, আর হিসাবে সুবিধার্থে উপরে নিচে 1000 দ্বারা গুণ করে দাও। এরপর দেখো শিক্ষা পরীক্ষার ম্যাথ, ম্যাথ না সরি, শিক্ষা পরীক্ষার টপিকটাতে আসি। এই শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে খালি চোখে সোডিয়াম প্লাসকে সোনালী হলুদ দেখা যায়, আর পটাশিয়াম প্লাসকে দেখা যায় বেগুনি। আর শিক্ষা পরীক্ষায় পটাশিয়াম প্লাসকে দেখা যায় কি গোলাপি লাল। ক্যালসিয়াম 2 প্লাসকে দেখা যায় ইটের মতো লাল।
আর কপার 2+ কে দেখা যায় সবুজ আর নীল। আর লিথিয়াম প্লাস, লিথিয়ামের লি দ্বারা মনে রাখবা লাল, লাল দেখা যায়। এরপরে এই শিখা পরীক্ষায় কারা বর্ণ দেয় না? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম বর্ণ দেয় না শিখা পরীক্ষায়। বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। আর আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে দেখো, আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে এটা কিভাবে করবা? অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, এই দুইটা হচ্ছে সাদা, অ্যালুমিনিয়াম আর ক্যালসিয়াম সাদা হবে। আর ফেরাস 2+, এটা হবে নীল। ফেরিক, ফেরিক হচ্ছে বাদামি, ফেরাস নীল, ফেরিক বাদামি। এরপর এই ফেরাস 2+, ফেরিক 2+, জিঙ্ক 2+, আর হচ্ছে কপার 2+, এই চারটাকে পটাশিয়াম ফেরোসায়ানেট দ্বারা করা যায়, K4FeCN6। আর পটাশিয়াম ফেরিসায়ানেট দ্বারা করা যায় শুধু প্রথম তিনটাকে, কপার প্লাসকে করা যায় না। ফেরিসায়ানেটের হচ্ছে, পটাশিয়াম ফেরিসায়ানেটের হচ্ছে কে হচ্ছে 3টা, আর ফেরোসায়ানেটের ক্ষেত্রে কে 4টা। ঠিক আছে। আর কপারেরটা হচ্ছে, কপার 2+ এর হচ্ছে নীল। দেখো, এরপরে সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্বারা। এই পাইরো অ্যান্টিমনেটের কি? K2H2SB2O7। আর নেসলার দ্রবণ কি? এই দেখো, অ্যামোনিয়ামকে নেসলার দ্রবণ দ্বারা করা যায়, আয়ন শনাক্তকরণ করা যায়। নেসলার দ্রবণ হচ্ছে KHgI3, KHgI3। এরপর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ R1 হলে n-তম শক্তি স্তরের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের ক্ষেত্রে যততম শক্তি স্তরে চাবে ওইটাকে স্কোয়ার করে আর এর সাথে গুণ করে দিবা। যেমন প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ R1 হলে তৃতীয় শক্তি স্তরের কত? এই R1 এর সাথে 3 স্কোয়ার গুণ করে দিবা। আর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কি? 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম। যদি বেগের কথা বলে, দেখো আগে শক্তিরটার ক্ষেত্রে ওইখানে গুণ করছিলে, এখানে ভাগ করে দিবা এন স্কোয়ার কে। আর যদি বেগের কথা বলে তাহলে স্কোয়ার করা লাগবে না, সরাসরি বেগের সাথে ভাগ করে দিবা, স্কোয়ার না করি, পাওয়ার সেম রেখে। এরপরে দেখো, সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে শক্তি কত? ই কে, দেখো E1 কে 3 স্কোয়ার দ্বারা ভাগ করবা। এখানে এনএমআর সক্রিয় কি? এনএমআর সক্রিয় যোগ্য হচ্ছে, মানে মূল হচ্ছে হাইড্রোজেন। গ্লুবাল লবণের সংকেত মনে রাখবা, সোডিয়াম সালফেটের সাথে 10 অণু পানি। আর পানিতে সিলভার ক্লোরাইড অদ্রবণীয়, কিন্তু সিলভার ফ্লোরাইড দ্রবণীয়। আর ক্রোমাটোগ্রাফি টপিকটা অনেক ইম্পর্টেন্ট। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি হচ্ছে কলাম আর পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। আর বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি আর গ্যাস ক্রোমাটোগ্রাফি। এবার দেখো, এই অধিশোষণের যে দুইটা, কলাম আর পাতলা স্তর, এই দুইটা স্থির মাধ্যমে হচ্ছে কঠিন, চলনশীল মাধ্যম হচ্ছে তরল। তরলে চলনশীল আর কঠিন স্থির। আর বন্টন বিভাজন যেটা, এখানে পেপারের যেটা, সেটা হচ্ছে দুইটাই তরল। আর গ্যাসের ক্ষেত্রে কঠিনে হচ্ছে, মানে সরি, তরলে হচ্ছে স্থির মাধ্যমে হচ্ছে তরল, আর চলনশীল মাধ্যমে হচ্ছে গ্যাস। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রসায়নের বা যেই চ্যাপ্টার গুলো আছে ইনশাল্লাহ আমি কভার করে দিব। আমার ক্লাসগুলো যদি করো, এই নোটগুলো থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে। তাহলে এই পর্যন্তই টপিক। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।